গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 26শে মার্চ। আমরা যাব আজকে সোনমার্গ। সকালবেলায় উঠে প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি। আমাদের আজকে ব্রেকফাস্টে রয়েছে পোহা আর যেরকম চা থাকে। তবে পোহাটা খেতে একেবারেই ভালো ছিল না, ভীষণ ড্রাই ছিল আর কোনো অপশানও ছিল না আজকে ব্রেকফাস্টে। আমাদের খুব অসুবিধেই হয়েছে আজকে। যাই হোক, আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর অনেকটা পথ চলেও এসেছি, কিন্তু রাস্তায় এত জ্যাম। আমাদেরকে ড্রাইভার দাদা বলেছিলেন 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব ওই 80 কিলোমিটার মতন। যানজট এড়িয়ে আমরা এখন সোনমার্গ টানেলের মধ্যে প্রবেশ করছি। এই টানেলের দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। জম্মু কাশ্মীরে এরকম বহু টানেল রয়েছে। টানেলের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগে। এই টানেলগুলি আপনার যাত্রাপথকে অনেক সংক্ষিপ্ত করে দেয়। যাই হোক, টানেল থেকে যখন আমরা বের হব তখন দেখব পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। টানেল প্রায় শেষ, ওই যে দূরের আকাশ দেখা যাচ্ছে। দেখি বাইরের ওয়েদারটা কীরকম। আমরা তো আশা করছি প্রচুর বরফ পাবো, যেমন আশা করেছি ঠিক তেমন। দেখুন, পুরো মনে হচ্ছে হঠাৎ করে ডোরেমনের সেই ম্যাজিক ডোর আমাদের কাছে রয়েছে, আর সেই দরজা দিয়ে আমরা পৌঁছে গেছি এই বরফের রাজ্যে। চারিদিকটা পুরো সাদা চাদরে মোড়া। বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে খুব ছোট 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 স্নো কিন্তু পড়ছে। সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। ড্রাইভার দাদা আমাদেরকে বললেন স্নোফল শুরু হয়েছে। আরও ওপরে আমরা যাব, যেখানে ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে নাকি ভারী স্নোফল হচ্ছে। আবার এখানে একটু আমরা দাঁড়িয়েছি, টোল ট্যাক্স রয়েছে। এটা জ্যাম নয়, তবে ওই 5-10 মিনিট একটু দেরি হবে। আজ আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলায় 9টার সময়, কিন্তু আমরা বেরিয়েছি 10টা। আজকে আমরা 1 ঘন্টা লেট। তবে আমরা যা আশা করেছিলাম সেই আশা আমাদের পূরণ হয়েছে। বাড়ি থেকে সকলের একটা চিন্তা ছিল যে স্নোফল পাবো কি না, কিন্তু আমরা স্নোফল পাচ্ছি। এর থেকে আনন্দ আর কি হতে পারে বলুন তো। দূরের পাহাড় আর এই দূরের বাড়িগুলো এত ভালো লাগছে দেখতে। আমার পাহাড়ি বাড়ি দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। ওদের ওই দোচালা যে কনসেপ্ট বাড়ির, ভীষণ সুন্দর। যাই হোক, আমরা ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করছিলাম একটু দাঁড়ানোর জন্যে, যাতে স্নোফলটা আমরা একটুখানি এনজয় করতে পারি। ড্রাইভার দাদা বললেন এখানে তো হালকা স্নো পড়ছে, বৃষ্টি হচ্ছে, আপনারা সকলে ভিজে যাবেন, ওপর দিকে গেলে পারে অনেক বেশি স্নোফল পাবেন, সেখানে গিয়েই মজা করবেন। আমাদের সাথে যিনি ড্রাইভার রয়েছেন অত্যন্ত ভালো মানুষ, ভদ্রলোক, সব সময় মুখে হাসি। আর এই দেখুন স্নোফল শুরু হয়েছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ড্রাইভার দাদা গাড়িটাকে সামনে পার্ক করবেন আর আমরা এখান থেকে জুতো আর জ্যাকেট ভাড়া করব। তবে সেই বিষয়ে বলে রাখি, এখানে না একটা সিন্ডিকেট সিস্টেম আছে। দুধপাত্রিতে গিয়ে আমরা যেটা বুঝেছিলাম, যখন আমরা ওই এটিভি বাইকগুলো ভাড়া করতে চাইছিলাম, তবে জুতো আর জ্যাকেট ভাড়া করার আগে আমরা একটু চা বা কফি খেয়ে নেব। আর এই দেখুন কি সুন্দর স্নোফল হচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দাঁড়ান। আর এই বেচারাকে দেখুন, বৃষ্টিতে না পুরো ভিজে গেছে। আর সামনে আর একজনও রয়েছে। তবে পাহাড়ি কুকুর তো, ওরা এই পরিবেশের সাথে না অভ্যস্ত। বিস্কুট দিলাম খেতে, কিন্তু খেলো না। যাই হোক, ড্রাইভার দাদা আমাদেরকে যেখানে নামালেন সেখানে একটি চায়ের দোকান রয়েছে, ওখানে ওরা সবাই চা খাচ্ছে। আর আমি এই চারপাশের যে সুন্দর অপূর্ব পুরো চারিদিকে বরফ আর বরফ, সেগুলোকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। চলুন একটু আমিও চা খেয়ে নিজেকে গরম করে নিই। আজকে এখানকার তাপমাত্রা -4 ডিগ্রি। তবে এত ঠান্ডা কিন্তু লাগছে না। যেরকম বিভৎস ঠান্ডা আমাদের ওই মানালিতে লেগেছিল, খুব বৃষ্টি রকমই যে সহ্যই হচ্ছিল না, সেরকম ঠান্ডা কিন্তু নেই বলতে আমরা অনুভব করতে পারছি না। হয়তো সয়ে গেছে। তবে বাড়ি থেকে আমার বোন রূপা, ও কিন্তু বলেছিল যে সর্দি কোনো অসুবিধা হবে না, ওই বরফের মধ্যে তোমার অত কষ্ট হবে না, যে কষ্টটা আমরা মানালিতে পেয়েছিলাম।
যাই হোক, আর যে দাদার হাতে ছাতা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, উনি হলেন আজকে আমাদের গাইড। গাইড সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এখানে আসলে গাইড আপনাদেরকে নিতেই হবে, তবে গাইডকে আপনাদেরকে খুঁজতে হবে না, গাইড নিজেই আপনাদেরকে খুঁজে নেবে। কথাটা কেমন লাগলো শুনতে, তাই না? দুধপাত্রিতে গিয়ে আমি এটা অনুভব করেছি। ওখানে যখন এটিভি বাইক আমরা ভাড়া করতে চাইছিলাম, তখন যারা বাইক চালক ছিলেন তাদের সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু ওনারা ডিরেক্ট কথা বলেননি। ওখানেও একটা সিন্ডিকেট কাজ করে, ওই মিডিয়েটরের মাধ্যমেই আপনাকে বাইক ভাড়া করতে হবে। একজন আপনার সাথে কথা বলবে আর অন্যজন আপনাকে নিয়ে যাবে। পুরো কাশ্মীরে হয়তো এরকম, এখানে এসেও তাই দেখলাম। এই যে ভদ্রলোক দাদা আমাদেরকে এখানে সিঁড়ি দিয়ে, মানে কাঠের একটা ছোট্ট সিঁড়ি মতন বানানো রয়েছে, সেটা দিয়ে উঠতে সাহায্য করছেন। আমরা এখন ভেতরে প্রবেশ করছি, স্নো পার্কের ভেতরে। তো এই দাদা কিন্তু আমাদেরকে এসে নিজে থেকেই যোগাযোগ করেন এবং গাড়িতে এসে জানলাতে কথা বলেন এবং একটা পুরো প্যাকেজ উনি কিন্তু আমাদেরকে অফার করেন। তো অনেক দর কষাকষি করার পরে পুরো প্যাকেজটা 10,000 টাকায় কিন্তু আমরা ঠিক করি। তার মধ্যে জুতো, জ্যাকেট আর পুরো গ্লাসিয়ার ঘোরাবেন আমাদেরকে, আর এই যে স্নো বাইক যেগুলো রয়েছে সেই বাইকে করে আমাদেরকে পুরো নিয়ে যাবেন গ্লাসিয়ারের কাছে। এই সমস্ত গাইড যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর ভুলভাল দাম আপনাদেরকে বলবেন, আপনাদেরকে বার্গেনিং করতে হবে। আমাদেরকে যেরকম প্রথমে পার হেড 2,500 টাকা করে বলেছিলেন, শুনে তো আমাদের মাথায় ঘুরে গেছে। বহু দর কষাকষি করার পরে পুরো 10,000 টাকায় পুরো প্যাকেজটা কিন্তু আমরা নিয়েছি। জানি না আমরা ঠকেছি না জিতেছি, তবে আমরা প্রচুর আনন্দ করব, এটাই আমাদের আশা রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্নো বাইকের লাইনে। উনি আমাদেরকে একটা করে টোকেন দিয়ে দিয়েছেন। দাঁড়িয়ে থাকতেও খুব একটা কষ্ট হচ্ছে না। আর মাম্মামকে দেখুন, ওর পায়ে ঠান্ডা লাগছে বলে মনোজিৎ ওকে কাঁধে তুলে নিয়েছে। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো তো থেকে যাবে বলুন। সকলকে এই মোটা মোটা জ্যাকেটগুলো পরে কীরকম পেঙ্গুইনের মতন লাগছে, তাই না? চারিদিকে সাদা বরফ আর প্রত্যেকে কেমন মোটা সোটা জ্যাকেট পরে পেঙ্গুইন হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কেমন অদ্ভুত লাগছে সকলকে দেখতে, তবে বেশ মজা হচ্ছে কিন্তু। আর এই দেখুন স্নো বাইকগুলো এই প্রচুর স্নোর মধ্যে কীরকম একদম চলে যাচ্ছে। 2 জন করে যায় স্নো বাইকে, বাচ্চা থাকলে 3 জনও যাওয়া যায়। আমি আর উত্তম একটা বাইকে উঠবো এখন। চলুন যাই গ্লাসিয়ারের কাছে। আর এই দেখুন বাইকটা কীরকম ঝাঁকাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন সেই ঝুনঝুনির মধ্যে কড়া দিয়ে নাড়লে পারে যেমন হয়, শুধু খালি বাইকের মধ্যে আমরা বসে আছি, আমাদেরকে মনে হচ্ছে রং করে নাড়ানো হচ্ছে। কখনো কখনো তো মনে হচ্ছে ছিটকে পড়ে যাব, তার মধ্যেও হাতে আমি ক্যামেরাটাকে শক্ত করে ধরে রেখেছি আর আপনাদের সাথে এই চারপাশের ভিউ শেয়ার করছি। গ্লাভসও পরতে পারছি না হাতে, না হলে তো ক্যামেরা ধরে রাখতে পারবো না, যদি ছিটকে পড়ে যায় তো ঠান্ডায় মনে হচ্ছে হাতটা কেটে বেরিয়ে যাবে আমার এক্ষুনি। কতটা নিচে ছিলাম আর কতটা উপরে চলে এসেছি। দাদাকে জিজ্ঞাসা করলাম যে আর কতটা দূর, বললো এখনও বেশ খানিকটা যেতে হবে। আমার তো মনে হচ্ছে আপনি নামিয়ে দিন, আমি হেঁটে যতটুকু দেখতে পাবো দেখে নেবো, আমার দরকার নেই ওই ওপরে গ্লাসিয়ারের কাছে যাওয়ার। আমরা স্নো বাইকে করে এখন যাচ্ছি, প্রচন্ড কষ্ট, ভীষণ ঠান্ডা, পুরো হাত কেটে যাচ্ছে। তো এদিকে দেখাও, চারিদিকে শুধু বরফ আর স্নোফল হচ্ছিল একটু আগে। ওইখানে রূপারা বসে আছে, চলুন, শুধু বরফ আর বরফ। কিন্তু বাইকে আসতে খুব কষ্ট হয়েছে, এত জার্কিং হচ্ছিল, ভাবিনি যে এত কষ্ট হবে। আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আমার আর দিদির এই প্রথমবার কাশ্মীর, কিন্তু রূপার দ্বিতীয়বার। ও ওর মা বাবার সাথে এর আগে একবার এসেছিল ছোটবেলায়। ও বলছে দিদি ওই ওপরটাতে চলো, যেখানে কেউ পাড়া দেয়নি বরফে, আমরা সেই ফ্রেশ বরফের মধ্যে গিয়ে একটু মজা করব। শাড়ি পরে আর ওই ভাড়ার জুতো পরে জ্যাকেট পরে নড়তে পারছি না। আর এই দেখুন রূপা পড়ে গেছে। বলছি আর যেতে হবে না, তাও যাবে ওপরে। আসো।
আসছে। অনেকটা উপরে এসেছি, আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। এই দেখুন, চারিদিকে শুধু বরফ আর বরফ। আর আজকে আমরা শাড়ি পরে এসেছি, বুঝতে পারি যেন স্নোফল হবে, কিন্তু খুব মজা হচ্ছে, খুব অসুবিধা হয়নি। এই যে দিদি আর রূপাও চলে এসেছে। রূপা, ঢাকনাটা খুলে ফেল, সবাইকে একটু হাই বলে দে। হাই, হ্যালো। আমরা এখন একটু রিলস বানাবো আর ভিডিও বানাবো, সব আপনাদের সাথে শেয়ার করব। বহুত খারাপ है, फोटोग्राफी करना है ना। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনোজিৎ गिर गया। এই বাবা, আর মাম্মা মাম্মা ও লোক নিয়ে নিয়েছে। কত উপরে এসেছি। ওই দাদাদের হাতে দিও, ওই দাদাদের হাতে দিও, আপনি হাতে। এই ওপরটা থেকে একবার ভিউটা দেখুন। আমার জীবনে এই প্রথমবার এত বরফ আর এভাবে স্নোফল আমি দেখলাম। একবার আমি যখন প্রথম সিকিম গেছিলাম, বাবা মন্দিরের কাছে পেয়েছিলাম স্নোফল। যাই হোক, ওই দেখুন সোনমার্গ ক্লাব, আমরা এই ক্লাবের ভেতরেই যাব। যিনি আমাদের গাইড দাদা রয়েছেন তিনি বলছেন এখানকারের ভিডিওগুলো আমি যখন আপলোড করব ইউটিউবে তখন নাকি মিলিয়ন্স ভিউ আসবে। দাদা হয়তো মজা করে বলছেন, তবে এটা তো আমার স্বপ্ন বলুন। কেমন লাগে মাম্মা? এই রাজ্জি বলো বলে, চলো মা, মজা হচ্ছে আমাদের ভীষণ। কিন্তু এই যে গলা শুকিয়ে আসছে, হ্যাঁ একটু জল পেলে ভালো হতো। বরফ খেয়ে নাও। এই যে উত্তম কুমার। পাহাড়ি লোকজনের মন কিন্তু খুব ভালো হয়। আরুষি যখন হাঁটতে পারছিল না তখন গাইড দাদা ওকে কোলে করে পুরো ওপর পর্যন্ত নিয়ে এলেন। আর এই বাড়িটার ছাদের উপরে দেখুন কতটা বরফ জমে রয়েছে। যখন ভারী স্নোফল হয় তখন বাড়ির ছাদগুলো পুরো বরফে ঢেকে যায়। আমি আর দিদি এখন একটু ছবি তুলছি। আর এখানে এই স্নোম্যানটা কেউ বানিয়ে রেখে গেছে, দিদি বলছে স্নোম্যানের সাথে ছবি তুলবে। আরুষির ইচ্ছে ছিল ও বসে বসে স্নোম্যান বানাবে, কিন্তু ওর হাত এত ব্যথা করছে, ও এই বরফে হাতই দিতে পারছে না। ছোট মানুষ তো, এতটা ঠান্ডা ও সহ্য করা একটু মুশকিল। তবে সেই তুলনায় আমাদের মেয়ে কিন্তু খুব ভালো। যাই হোক, আর ওই দূরে দেখুন রূপা আর মনোজিৎ শুরু হয়ে গেছে ভিডিও বানানো, আমরাও বানাবো। তবে আবহাওয়া কিন্তু ওপরে বেশ ভালো। নিচের দিকে যেরকম বৃষ্টি পড়ছে, প্রচণ্ড স্নোফল হচ্ছে, ওপরে সেরকম নয়, একদম গুড়ি 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 স্নো পড়ছে। হালকা বৃষ্টি শুরু হয়েছে এখন, তবে সেরকম অসুবিধে কিন্তু হচ্ছে না। আর এই দেখুন, আমিও ভিডিও বানাচ্ছি, দিদিও বানাচ্ছে। শেষ 4-5 মাস ধরে দিদি, আমি, রূপা এত প্ল্যানিং করেছি, আজ যেন ফাইনাল এক্সাম আমাদের কাছে। মজা করছিলাম। আসলে আমাদের মতন সমতলের মানুষরা তো এত বরফ একসাথে দেখে না কখনো, খুব কম। অনেক দূর থেকে আমরা শুধু বরফ দেখতেই আসি এই কাশ্মীর বা পাহাড়ি অঞ্চলে। তো বরফ যেন আমাদের কাছে একটা স্বর্গীয় সুখ মনে হয়। অনেক আশা নিয়ে আমরা এসেছি। আমাদের এটাই চিন্তা হচ্ছিল গাড়িতে বসে যখন বৃষ্টি আমরা পেয়েছিলাম, যে আমরা আমাদের সমস্ত আশা পূরণ করতে পারবো না, কিচ্ছু হবে না, আজ সারাদিন গাড়িতেই বসে থাকতে হবে। কিন্তু না, পাহাড়ের আবহাওয়া কখন কি হয় কেউ বলতে পারে না। আমরা ভীষণ খুশি। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, সত্যিই কাশ্মীর ভূস্বর্গ। মানে না দেখলে এর আনন্দ অনুভব করা যাবে না, এটা শুধু ভাষায় প্রকাশ করার নয়। আর একটা খুব মজার ছিল, আমরা বাড়ি থেকে ভাই বোনেরা প্রত্যেকে একই কথা বলেছিলাম যে বরফে পা দেবো, পা যেন হাঁটু পর্যন্ত গেঁথে যায়, এরকম বরফ চাই। আর আমরা ঠিক তাই পেয়েছি, বা তার থেকে অনেক বেশি পেয়েছি। আমরা আশাই করিনি এটা। যে বাড়িটা আপনারা এতক্ষণ দেখলেন, সেই বাড়িটাতেই না চা বানাচ্ছে, আর সামনেই আগুন ধরিয়ে হাত পা সেকার ব্যবস্থাও রয়েছে। তাই আমরা একটু এখান থেকে চা নিয়ে নিলাম। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে 1 কাপ গরম চা যেন অমৃত। আমরা খুব মজা করেছি আজকে সারা দিনে। এখন আমরা ফিরছি, সন্ধে প্রায় লেগে এলো, এখন 5টা বাজে। চলুন যাই। আমি, উত্তম, রূপা আর আরুষি 4 জনা মিলে যেখান থেকে আমাদেরকে বাইকে নিয়ে যাবে নিচে, সেই বাইক স্ট্যান্ডের ওখানে আমরা যাচ্ছি, লাইনে দাঁড়াবো। বাকিরা উপরে রয়েছে, ওরা আসছে। তবে একটা কথা বলবো, উত্তম না আসলে আমি এত আনন্দ করতে পারতাম না। আমার মনে হতো আমি কেন কাশ্মীর এসেছি ওকে ছাড়া, মনে হতো একটা জীবনে ঐতিহাসিক ভুল করে ফেলেছি। যাই হোক, মজা করছিলাম। চলুন সকলের কাছে শুনি তাদের কেমন লেগেছে।
লাগলো আজকে? খুব ভালো লাগলো আজকে। সারা দিন খুব মজা করেছো? খুব সুন্দর একদম। তাহলে কাশ্মীর আসা একদম সার্থক পুরো। দিদি দিদি জান্নাত কেমন জান্নাত। লাগলো? হ্যাঁ জান্নাত জান্নাত। ভাই এক কথায় অসাধারণ, মানে স্বর্গ যাকে বলে, সত্যি স্বর্গ। কুমার ভূস্বর্গ তো ভূস্বর্গে পৌঁছে গেছিলাম, স্বর্গে আবার নেমে এলাম মাত্র। রূপ ভূস্বর্গ পুরো কাশ্মীরি, ভূস্বর্গ দেখতে গেলে কাশ্মীরেই আসতে হবে। বলো ভাই। স্বর্গ আজকে দেখলাম আর কি, খুব কাছ থেকে, একদম কাছ থেকে। ভাই কি বলছিলিস বল? বললাম যে মানে এটাকে তো পৃথিবীর মধ্যে ভূস্বর্গ বলা চলে, শুধু ইন্ডিয়ার মধ্যে নয়। তো সে মানে কথাটা যে কতটা সত্যি আজকে নিজে চোখে দেখে সেটা বুঝতে পারলাম। আর এখানে ভবিষ্যতে আরো বারবার আসার ইচ্ছা থাকলো। তার আগে আপনাদেরকে এই স্বর্গ আরো একবার দেখিয়ে দিতে চাই, চলুন দেখি। আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি। অনেকে হয়তো ভাববেন যে এত বরফে ভীষণ কষ্ট হবে, শ্বাসকষ্ট হতে পারে, অ্যালার্জির কষ্ট হতে পারে, বা অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমার কোল্ড অ্যালার্জি আছে। পুরুলিয়াতে যখন আমি গেছিলাম রক ক্লাইম্বিং কোর্সে, ওই ঠান্ডাতে কিন্তু আমার সাথে সাথে হাতে সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। কিন্তু এখানে এসে আমার কিচ্ছু হয়নি, আমি অবাক। একটাও অ্যালার্জির কোনো ওষুধ আমাকে এখনো পর্যন্ত খেতে হয়নি, কোনো শ্বাসকষ্ট হয়নি। মানে আমি ভাবিনি যে আমি এরকম সুস্থ থাকতে পারবো। বাড়ি থেকে অনেক চিন্তা ভাবনা টেনশন নিয়ে এসেছিলাম, কিন্তু ভগবানের কৃপায় আমি পুরো সুস্থ আছি। আর ওই ভদ্রলোককে দেখুন, সবাই যেন ওই বরফের মধ্যে এসে বাচ্চা হয়ে গেছে, যে যেমনভাবে পাচ্ছে মজা করে নিচ্ছে। সবার প্রথমে আরুষি আর মনোজিৎকে নিচে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ মেয়ের হাত পা জ্বালা করছে। ওর একটু তো সমস্যা হবেই বলুন, তবুও না মেয়ে সত্যি আমাদের খুব ভালো। ওরা চলে গেল, এখন একজন একজন করে বাইকে বলছে নিচে নামাবে, দুজন করে নিয়ে যাবে না। আমি আর উত্তম ভেবেছিলাম একটাতেই ফিরবো, কিন্তু ভদ্রলোক বললেন যে যাওয়া যাবে না ম্যাডাম, অসুবিধা হবে। তো রূপা যেহেতু একটু ছোটোখাটো আছে, তাই আমি আর রূপ একটা বাইকে উঠেছি। সত্যি কথা বলতে এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আর দিদি তো বলেই যাচ্ছে যে রাত্রেবেলায় এখানে লাইটগুলো অন করে দেয়, খুব ভালো লাগে তখন দেখতে, আর একটু থেকে যাই আমরা। কিন্তু বাচ্চা না থাকলে হয়তো থাকতাম, আরুষি রয়েছে তো ওর একটু অসুবিধে হচ্ছে, তাই আমরা নিচে চলে যাচ্ছি। আর ওই দেখুন পাপান ভাই আমাদেরকে ক্রস করে বেরিয়ে গেল। কপাল বিশাল ভালো, তাই পেলে। এখনো কতটা নিচে যেতে হবে। আসলে আমরা নিচে নেমে গেছিলাম, উত্তম নিচে গিয়ে দেখে ওর সানগ্লাসটা নেই। বাইকে এত জার্কিং হচ্ছিল যে সানগ্লাসটা পড়ে গেছিল। খুঁজতে খুঁজতে এতটা ওপরে চলে এসেছি। যাই হোক, ওর কপাল সত্যি ভীষণ ভালো যে সানগ্লাসটা পেয়েছে ও। এই সানগ্লাসের গল্প তো আপনারা জানেন, যে সেই দিন রাত্রেবেলায় তাকে সানগ্লাস কিনতেই হয়েছিল। সানগ্লাসটা যখন হারিয়ে গিয়েছিল তখন উত্তমের মুখটা সত্যিই শুকিয়ে ছোট্ট হয়ে গেছিল, খারাপই লাগছিল। তাই আমিও খুঁজতে খুঁজতে ওর সাথে অতটা উপরে উঠে গিয়েছিলাম। যাই হোক, টানেল পার করে আমরা যেন মনে হচ্ছে সেই জাদুর দেশ থেকে বেরিয়ে চলে এসেছি সাধারণ পৃথিবীতে। সন্ধ্যা প্রায় নেমে আসছে, আমাদের পেয়েছে ভীষণ খিদে। আমাদের দুপুরে কারোর কিচ্ছু খাওয়া হয়নি, শুকনো খাবার কিছু নিয়েছিলাম সাথে, সেগুলোই খেয়েছিলাম আমরা। সামনে দাদাকে বললাম একটা ভালো দোকান দেখে দাঁড়াতে। তবে এই বাড়িটি দেখুন, এটি হলো একটি মসজিদ। মসজিদ যেরকম গম্বুজাকার হয় সেরকম কিন্তু নয়, অন্য রকম। আমার খুব ভালো লাগলো। পাহাড়ি একটা ছোট্ট বাজার। এখানে দাদা বললেন যে দাঁড়াবেন না, আর একটু আগে গিয়ে একটা ভালো দোকান আছে, ওখানেই আমাদের খাওয়ার জন্য দাঁড় করাবেন গাড়ি। দূরের ওই পাহাড়ের ঢালটা দেখুন, মনে হচ্ছে একগুচ্ছ মুক্তকেও ছড়িয়ে রেখেছে। সকলের এখন পেয়েছে ভীষণ খিদে, যত তাড়াতাড়ি সম্ভব একটা দোকানে দাঁড় করালেই হয়। যাই হোক, আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানতে চেয়েছেন আমাদের এই ট্রিপের খরচ কত পড়লো। আমি সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানাবো একদম শেষে, তখন আমি সবটা বলে দেবো। আর একটা কথা, আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, আমি কাউকে কোনো রিপ্লাই দিতে পারছি না, এত ব্যস্ত শিডিউল রয়েছে এখানে। আমি যে ভিডিওটা এডিট করে প্রতিদিন আপনাদের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, এটার জন্যেই আমার নাভিশ্বাস উঠেছে। তো যাই হোক, আমাকে একটু সময় দিন, আমি বাড়ি ফিরে আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেব। আর আমরা এখান থেকে নিলাম কফি আর মোমো। এটি একটি ভেজ রেস্তোরাঁ, তো ভালো বানিয়েছিল খাবার। এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছে,
মানে সেই যা দেবে তাই খেয়ে নেবো এরকম ব্যাপার। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের ভ্লগে। আর এই যে লেকটি দেখছেন এটি রাতের ডাল লেক। পরের ব্লগ আসছে গুলমার্গের। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।